আজকে আমি যে লেখাটি পাঠ করব সেটার নাম দিয়েছি স্বাধীনতার এপার ও ওপার। যাই হোক, পাঠ করার আগে আপনাদের আবার বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা যখনই শুনবেন তখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে যেই মুহূর্তে আমি কোনো পোস্ট দেব আপনাদের কাছে তার তথ্য চলে আসে, আপনারা শুনতে পান। এই বিনীত অনুরোধ এই কারণে যে যাঁরা সংস্কৃতি মনোভাবাসম্পন্ন ইতিহাস সম্পর্কে আলোচনা করতে ভালোবাসেন, তাদের জন্য আমি এই ধরনের আমার নিজের মতো যেরকম মনে হয় সেরকম নানা বিষয় লিখে থাকি এবং আপনাদের সঙ্গে সেটা ভাগ করে নিই। আশা করি আপনারা আমাদের এই চবুতরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। যাই হোক, আমি ভারতবর্ষের এই স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমি আমার লেখাটি পাঠ করতে শুরু করছি। স্বাধীনতার এপার ওপার। ধরে নিন আপনি সময়রেখা বা টাইমলাইন ধরে ফিরে গেলেন ভারতের স্বাধীনতার ঠিক আগের সময়। তখন ভারতবর্ষের মানচিত্র কিরকম ছিল জানেন? যদি সেই মানচিত্র দেখেন, গুগল করে দেখতে পারেন, তাহলে দেখবেন ভারতীয় উপমহাদেশটি তখন শত শত খণ্ড খণ্ড প্রিন্সলেস স্টেট বা দেশীয় রাজ্যে ভরা ছিল। কোনো কোনো তথ্য অনুসারে বলা হয় যে তখন 565 দেশীয় রাজ্য আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ছিল। আবার নানা মুনির নানা মত থাকায় আমি কিন্তু সর্বোচ্চ 700টি দেশীয় রাজ্যের উল্লেখ দেখেছি। এই দেশীয় রাজ্যগুলি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতের অংশ ছিল না ঠিকই, কিন্তু ব্রিটিশ রাজত্বের সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক ছিল। ব্রিটিশদের দিক থেকে এই বিশেষ সম্পর্ক হলো তাদের চাহিদা মতো ধার্য করা কর নিয়মিত দিয়ে যেতে হবে, তাহলে তারা ওই সব দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় কোনো রকম নাক গলাবে না, বরং প্রয়োজনে তাদের সামরিক সহায়তা দেবে। তদুপরি রাজ্যের যে রাজপুত্ররা তারা বিশেষ সুরক্ষা ব্যবস্থাও ভোগ করবে। করদ রাজ্যের অবস্থা যেমনটি হয় ঠিক সেরকম। যেটা তারা কখনো বলতো না সেটা হলো যে এই অবস্থা ব্যবস্থায় তারা নানা ছলে বলে কৌশলে ভারতের সম্পদ হরণ করে নিয়ে যাবে নিজেদের দেশে। কত কোটি কোটি টাকা সোনা চলে গেছে আমাদের এই দেশ থেকে ব্রিটিশদের কাছে, ব্রিটিশরা নিয়ে গেছে। আর মনে রাখতে হবে সারা ভারতের প্রায় 40% এলাকা ছিল তখন দেশীয় রাজাদের অধীন, যা বেশ বড় একটা অংশ বই কি। আর যদি জনসংখ্যার দিক থেকে দেখেন তাহলে তৎকালীন জনসংখ্যার 23% বসবাস করতেন এই দেশীয় রাজ্যগুলিতে, আর জনসংখ্যার হিসাবে সেটাও প্রায় 1/4, কম নয় কিন্তু। তারপর ভারত স্বাধীন হলো। এই প্রসঙ্গে একটা কথা বলি, বাবাকে একবার আমি ছোটবেলায় জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এই যে বারে বারে আমি শুনি রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুক হাগরার প্রাণ যায়, এই প্রবচন বা প্রবাদ, এর মানেটা কি? আমার এখনো পরিষ্কার মনে আছে যে বাবা বলেছিলেন উলুক হাগরা হলো ঘাসের মতো দুর্বল প্রজাতির এক প্রকার গুল্ম। যে সমস্ত অঞ্চল অযত্নে পড়ে থাকে সেখানে বড় বড় ঝোপের আকারে এদের দেখতে পাওয়া যায়। খুব গরিবরা গ্রামের দিকে বিশেষ করে এই দিয়ে খড়ের ঘর যখন তৈরি করেন, বাড়ি তৈরি করেন মাটি দিয়ে, সেই তার উপর একটা চাল বানান এই খড়ের মতো করে উলুক হাগরা দিয়ে। যখন উলুক হাগরার ঝোপে ভরা অঞ্চলে রাজায় রাজায় নিজেদের মধ্যে যুদ্ধ হয়, তখন বিনা কারণে উলুক হাগরার ঝোপও পদদলিত হয়। রাজাদের তরবারিতে ঝনঝনানিতে আঘাতে নিরীহ উলুক হাগরার ঝোপগুলো একের পর এক কাটা পড়ে। এভাবেই এই প্রবচনটি এলেও
বাস্তবে এর তাৎপর্য অসীম, মানে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে আর সাধারণ নাগরিকরা হেনস্থা হচ্ছেন। তারপর বাবা একটু চুপ করে বললেন, এই ধর আমাদের কথা, আমরা তো বরিশালের লোক, পূর্ববঙ্গের, মানে বাবা বরিশালে বাড়ি। এই বরিশালে আড়িয়ালখা নদীর ধারে 12 পাইকা গ্রামে আমাদের 14 গোষ্ঠীর বাস ছিল। তেনারা লন্ডনে গোল বৈঠকে বসে ঠিক করলেন, কাল থেকে এই দেশ আর আমাদের দেশ না। যাই হোক, ডোমিনিক লেপিয়ারের ফ্রিডম অ্যাট মিডনাইট থেকে একটি লাইন উল্লেখ করি। নাও, however, a new prime minister waited inside 10 Downing Street, a socialist don whom Churchill had disparaged as modest man with much to be modest about. যা বাংলা করলে দাঁড়ায়, যাই হোক, এখন একজন নতুন প্রধানমন্ত্রী 10 ডাউনিং স্ট্রিটের ভেতরে অপেক্ষা করছিলেন, একজন সমাজতান্ত্রিক ডন যাকে চার্চিল বিনয়ী মানুষ বলে অবজ্ঞা করেছিলেন, এবং তার সম্পর্কে বিনয়ী হওয়ার মতো অনেক কিছুই ছিল। Attlee intended to name him Viceroy of India. The Viceroy's was the most important post in the empire, the office from which a long succession of English men had held domain over the destinies of a fifth of mankind. His assignment would be one of the most painful, and Englishmen could be asked to undertake to give it up. Mountbatten wanted no part of this job. He entirely endorsed the idea that time had come for Britain to leave India. বাংলা করলে যেটা দাঁড়ায়, তর্জমা করলে, অ্যাটলি তাকে ভারতের ভাইসরয় হিসাবে মনোনীত করতে চেয়েছিলেন। ভাইসরয় ছিল সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, যে পদ থেকে দীর্ঘ সময় ধরে ইংরেজরা মানবজাতির 1/5 ভাগ্যের উপর কর্তৃত্ব করে আসছিল। তার দায়িত্ব সবচেয়ে বেদনাদায়ক হবে এবং ইংরেজদের এটি ত্যাগ করার জন্য, মানে ভারতকে ছেড়ে দেওয়ার জন্য বলতে হতে পারে। মাউন্টব্যাটেন এই চাকরিতে কোনো অংশ নিতে চাননি। তিনি সম্পূর্ণরূপে এই ধারণাকে তখন সমর্থন করেছিলেন যে ব্রিটেনের ভারত ছেড়ে যাওয়ার সময় এসে গেছে। সেই দিক থেকে ধরলে বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা চলে যাবার সিদ্ধান্ত এক প্রকার নিয়েই নিয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের তীব্রতায় ব্রিটিশরা তখন এমনিতেই ব্যতিব্যস্ত হয়েছিল। মরার উপর খাড়ার ঘায়ের মতো ব্রিটেনের রাজনৈতিক পালাবদল, রাজনীতিতে বৈশ্বিক পট পরিবর্তন ইত্যাদিতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে ব্রিটিশরা ভারত ছেড়ে যেতে এক প্রকার বাধ্য হয়েছিল। কাজেই ভারতকে কে স্বাধীন করেছিলেন? ভারতকে কে স্বাধীন করেছিলেন? মহাত্মা গান্ধী না নেতাজি সুভাষচন্দ্র বসু? এ ধরনের তর্কের কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। তাতে তাদের নিজ নিজ আন্দোলনের কোনো রকম মর্যাদা ক্ষুণ্ণ হয় না। স্বাধীনতা আন্দোলনের আপাত বিরোধী বলছি এই দিক থেকে যে তাদের দুজনেরই লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা অর্জন। স্বাধীনতা আন্দোলনের আপাত বিরোধী প্রধান দুই ধারার পুরোধা ছিলেন এই দুই বিশিষ্ট ব্যক্তি, মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। রাজনৈতিক মতাদর্শের মিল থাকুক আর নাই থাকুক, এটাই সত্য। এটা একান্তই আমার নিজস্ব মতামত। কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যথার্থই লিখেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়? কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। অবশেষে সেই দাসত্ব শৃঙ্খলের অবলুপ্তি ঘটল ভারতের স্বাধীনতার মধ্য দিয়ে। ব্রিটিশ ভারত ভাগ হলো পাকিস্তান নামে একটি নতুন দেশের উদ্ভব হবার মধ্য দিয়ে। সেই ভারতীয় ভূখণ্ডের মানচিত্র দেখলে মনে হবে শত শত তাপ্পি দেওয়া এক ভূখণ্ড।
সবকটি পূর্ববর্তী ব্রিটিশ ভারতের স্বাধীন দেশীয় করদ রাজ্য। তাপ্পিগুলির একটিও ভারত নয়। এখন এই শত শত দেশীয় রাজ্যগুলির কি হবে সেটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো। ঠিক হলো, দেশীয় রাজ্যগুলো তারা নিজেদের সিদ্ধান্ত অনুসারে স্বাধীন থাকবে, পাকিস্তানের অংশ হবে বা ভারতের অংশ হবে, এটা তাদের নিজেদের বিচার্য বিষয়। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু এবং লুই মাউন্টব্যাটেনের সাথে মিলে প্রায় প্রতিটি দেশীয় রাজ্যকে ভারতে অন্তর্ভুক্তি করার জন্য যে আবেদন করা হয়েছিল তাতে বেশিরভাগ রাজ্যই তা মেনে নিয়ে অন্তর্ভুক্ত হয়েছিল। একথা অস্বীকার করার উপায় নেই যে সর্দার বল্লভভাই প্যাটেলই মূলত এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছিলেন। তবে ভূপাল, হায়দ্রাবাদ, জুনাগড়, ট্রাভাঙ্কোর, জম্মু ও কাশ্মীর এবং বালুচিস্তান এই কয়েকটি দেশের রাজ্যের অবস্থান একটা রাজনৈতিক জটিলতা তৈরি করে রেখেছিল। এবার এক এক করে বলি। শেষমেশ হিন্দু অধ্যুষিত ভূপাল, মনে রাখতে হবে ভূপাল কিন্তু হিন্দু অধ্যুষিত, কিন্তু রাজ্যের শাসক হচ্ছে মুসলমান নবাব হামিদুল্লাহ খান। শেষমেশ হিন্দু অধ্যুষিত ভূপাল নামে দেশীয় রাজ্যের মুসলমান শাসক নবাব হামিদুল্লাহ খান 1947 সালের 14 আগস্ট তারিখে, মানে ভারত স্বাধীন হওয়ার একদিন আগেই রাজ্যটিকে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানালেও সেই অন্তর্ভুক্তি প্রক্রিয়া শেষ হতে হতে আরো 2 বছর লেগে গিয়েছিল। এরপরে আসছি আরেকটি হিন্দু অধ্যুষিত রাজ্য, দেশীয় রাজ্য, মানে 88% হিন্দু ছিল সেখানে, সেই রাজ্যে, কিন্তু শাসক ছিল মুসলিম। সেই রাজ্যের নিজাম সিদ্ধান্ত নিলেন যে তারা স্বাধীন থাকবেন, ভারতের অন্তর্ভুক্তি আর্জি মেনে নিলেন না। মনে রাখতে হবে তৎকালীন ভারতের মধ্যে যত দেশীয় রাজ্য ছিল তাদের এলাকা অর্থনৈতিক প্রতিপত্তিতে দাক্ষিণাত্য মালভূমির এই রাজ্যটি, যেটি হায়দ্রাবাদ নামে পরিচিত, সেই দেশীয় রাজ্যটিই ছিল বৃহত্তম এবং সবচেয়ে ধনী। শাসক ছিল মুসলিম, জনগণ ছিল সংখ্যাগরিষ্ঠ হিসাবে হিন্দু, কিন্তু তিনি চাইলেন স্বাধীন থাকতে। একইভাবে আরেকটি দেশীয় রাজ্য ছিল যার নাম জুনাগড়, কাঠিওয়াওয়ার উপদ্বীপের উপকূলীয় রাজ্য এটি। জুনাগড়ের বেশিরভাগ হিন্দু জনগোষ্ঠীর বাসিন্দা ছিল, কিন্তু সেই দেশের রাজ্যের শাসক ছিলেন মুসলিম, নাম ছিল মোহাম্মদ মহাবাত খান তৃতীয়। তিনি হিন্দু অধ্যুষিত এই রাজ্যের শাসক হিসাবে ভারতে না গিয়ে পাকিস্তানে যোগদান করার সিদ্ধান্ত নিলেন। ওদিকে এবার যদি জম্মু কাশ্মীর দেখি, মুসলিম অধ্যুষিত, এখানে আবার হিন্দু নয়, মুসলিম অধ্যুষিত। ওদিকে মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীর দেশীয় রাজ্যের ডোগরা শাসক ছিলেন হরি সিং, মহারাজা হরি সিং, যিনি ছিলেন আবার হিন্দু। তিনি প্রথমে ভূ রাজনৈতিক পরিস্থিতি বিচার বিবেচনা করে রাজ্যের সার্বভৌমত্ব রক্ষার আশায় নিরপেক্ষতা বেছে নিয়েছিলেন। পাকিস্তানেও যাবেন না, ভারতেও যাবেন না। পরবর্তীতে নানা রাজনৈতিক পরিস্থিতি ও প্রেক্ষাপটের আবহে তিনি ভারতে যোগদান করেন। কাজেই আমরা যদি এই অন্তর্ভুক্তিগুলোকে দেখি, পর্যালোচনা করি, এটা পরিষ্কার হয় যে এ পর্যন্ত দেশীয় রাজ্যগুলির ভারত বা পাকিস্তান অন্তর্ভুক্তির ব্যাপারটা তৎকালীন শাসক, তিনি হিন্দু না মুসলিম, সেই ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে নির্ণীত হয়েছিল। কোনো ক্ষেত্রেই শাসক জনগণের ধর্মীয় পরিচয় ও সংখ্যাগরিষ্ঠতা ধর্তব্যের মধ্যে আনেনি। এরপর আসি বাকি 2 দেশীয় রাজ্যের ব্যাপারে। বেলুচিস্তান মূলত কালাত রাজ্যের অংশ ছিল এবং এটি ছিল সম্পূর্ণ স্থলবেষ্টিত একটি রাজ্য। বেলুচিস্তান 1947 সালে আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদানের সিদ্ধান্ত নেয়নি, কিন্তু
ওই সালে মানে পরবর্তী সালে 1948 সালের 27 মার্চ অল ইন্ডিয়া রেডিও এই মর্মে ঘোষণা করেছিল যে তারা আসলেই ভারতে যোগদানের প্রস্তাব দিয়েছে। পরবর্তীতে পাকিস্তানের তরফ থেকে দীর্ঘ আলোচনা, প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ সহ নানান জটিল রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। স্বাধীনতাকামী বালুচ জাতীয়তাবাদীদের কাছে এই সংযুক্তি একটি বিতর্কের বিষয় হিসাবে এখনো রয়ে গেছে। এরপরে শেষ দেশীয় রাজ্য যেটা, সেটা ট্রাভাঙ্কর, তার কথায় আসি। এটি এখন অবশ্য কেরালা রাজ্যের অন্তর্ভুক্ত। তারাও যেহেতু সমৃদ্ধ ছিল সম্পদে এবং তাদের একটা কৌশলগত অবস্থান ছিল, সেই জন্য তারা ভারতে অন্তর্ভুক্ত হতে না চাইলেও ভারত সরকার মনে করেছিল যে না, তাদের অন্তর্ভুক্তি করতে হবে, এবং সেই জন্য ভারত সরকারের চাপে পড়ে শেষমেশ 1949 সালে এটিও ভারতের অন্তর্ভুক্ত হয়। নানা ঘটনার টানাপোড়েন এর মধ্যে আছে, তবে আজকের এই আলোচনায় সে গল্পে আসার কোনো অবকাশ নেই। সর্দার বল্লভভাই প্যাটেল মনে করতেন যে ভারতের মানচিত্রে অন্তর্ভুক্তিতে গড়রাজি দেশীয় রাজ্যগুলি অদূর ভবিষ্যতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হবে, ভৌগোলিক জটিলতা অসম্ভব বাড়িয়ে তুলবে। তার ফলে এই রাজ্যগুলো কেন্দ্রীয় প্রশাসনের জন্য নিয়ত মাথা ব্যথার কারণ হবে। কৌশলগত গুরুত্বের দিক থেকেও তিনি মনে করতেন এই দেশীয় রাজ্যগুলির ভারত অন্তর্ভুক্তি একান্তই জরুরি। সদ্য স্বাধীন দেশ ভারতের স্বার্থে জাতীয় সংহতির প্রতি প্যাটেলের এইরকম একটি দূরদর্শী দৃঢ় সিদ্ধান্ত নেবার জন্যই তাকে ভারতের লৌহ মানব হিসাবে বর্ণনা করা হয়। এ তো গেল ভারতবর্ষের ভূখণ্ডে ব্রিটিশ শাসনাধীন দেশীয় রাজ্যগুলির কথা, কিন্তু এছাড়াও আরো অনেক ছোট ছোট উপনিবেশ ছিল, বিশেষ করে ফরাসি ভারত ও পর্তুগিজ ভারত। 1947 সালের পরে পন্ডিচেরি, কারিকাল, মাহে, ইয়ানাওন এবং চন্দননগর পশ্চিমবঙ্গে চন্দননগর সহ ভারতে বহু ফরাসি ঔপনিবেশিক অধিকারগুলি ভারতে হস্তান্তর করা হয়। চন্দননগর পশ্চিমবঙ্গের একটি ফরাসি উপনিবেশ ছিল। এখনো সেখানে গেলে ফরাসি স্থাপত্য ও ঐতিহ্যের নিদর্শন দেখতে পাওয়া যায়। গোয়া, দমন এবং দিউ, এই যে তিনটে পর্তুগিজ উপনিবেশ ছিল, তাদের পূর্ণ ভারতভুক্তি হতে বরং অনেক বেশি সময় লেগেছিল, যেহেতু এরা ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল না। তার উপরে মনে রাখতে হবে যে তখন পর্তুগাল ছিল ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য। এ ব্যাপারে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। তবে জানা যায় যে 1961 সালে পর্তুগিজরা ভারতীয় মাছ ধরার নৌকাগুলিতে গুলি চালানোর ফলে একজন জেলে মারা যায়। সেই সূত্র ধরে ভারতীয় সেনাবাহিনী রাজ্যটিকে আক্রমণ করে। সেনাবাহিনীর সঙ্গে 36 ঘন্টার আকাশ, সমুদ্র ও স্থলপথে যুদ্ধের পর আক্রমণের পর গোয়ার গভর্নর জেনারেল ম্যানুয়েল আন্তোনিও ভাসালো ই সিলভা আত্মসমর্পণের দলিলটি স্বাক্ষর করেন, এবং এই স্বাক্ষর করার মধ্য দিয়ে এই গোয়া, দমন, দিউ, এই তিনটি দেশীয় রাজ্য, যেটা দেশীয় রাজ্য মানে পর্তুগিজ কলোনি বলবো, দেশীয় রাজ্য না, পর্তুগিজ কলোনি ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। এর সঙ্গে সঙ্গে 450 বছরের পর্তুগিজ উপনিবেশের পতন ঘটে, আর এই অভিযানের নাম ছিল অপারেশন বিজয়। এর অনেক দিন পর সিকিম, যেটি এতদিন ভারতের একটি সুরক্ষিত দেশ বা প্রোটেক্টরেট ছিল, সেটি অন্তর্ভুক্ত হয়। সেখানে আসছি পরে। প্রোটেক্টরেটের অর্থ হলো ভারত তার বৈদেশিক বিষয়, প্রতিরক্ষা ও যোগাযোগ পরিচালনা ব্যবস্থা দেখত। আভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় তাদের কোনো হাত ছিল না, রাজাই সেই শাসন ব্যবস্থা চালাতো। 1975 সালে এক গণভোটের মাধ্যমে এই সিকিম ভারতের অংশ হয়ে ওঠে। সিকিমের জনগণ রাজতন্ত্র বিলুপ্ত করে ভারতের সাথে
একীভূত হওয়ার পক্ষে ভোট দেয়, বিপুলভাবে ভোট দেয়। ভারতীয় মানচিত্রে এটি শেষ অন্তর্ভুক্ত হওয়া দেশ। যদিও আমি যখন বেশ কয়েক সপ্তাহ গ্যাংটকে কাটিয়েছিলাম কর্মসূত্রে, তখন আমাকে এক লেপচা উপজাতি মানুষ প্রশ্ন করেছিলেন, এখানে প্রধান রাস্তার নাম যে মহাত্মা গান্ধী রোড রাখা হলো, তার যুক্তিটা কি? মহাত্মা গান্ধী সিকিমে কি করেছেন? মাটির কাছাকাছি এলে এরকম অনেক প্রশ্ন বিভিন্ন জায়গায় দেখা যায়। সত্যজিৎ রায়ের সিকিম ছায়াছবিটি নিষিদ্ধ থাকাও একটি ইঙ্গিত বহন করে বইকি। তবে যেরকম আগে বলেছি, আজকের এই আলোচনায় এই সমস্ত বিতর্কের ভিতরে ঢোকার অবকাশ আমার নেই। যাকে এই ছিল মোটামুটি ভাবে আজকের ভারত কিভাবে পরাধীন ভারত থেকে স্বাধীন ভারতের বিবর্তন ঘটল, তার একটা অতি সরলীকৃত একটা বিবরণ। তারপর সময়ের ধারাপাতে এগুতে এগুতে আমরা আজ ৭৯তম স্বাধীনতা দিবস পালন করছি। আমি মনে করি যে আমরা যেন আমাদের প্রতিবেশী দেশগুলোর থেকে দেখে কিছু শিখতে পারি। মনে রাখতে হবে, পাকিস্তানে ১৯৪৭ সালের পর থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার বা প্রধানমন্ত্রী তার পূর্ণ মেয়াদ পূর্ণ করতে পারেননি। সরাসরি সামরিক শাসনের চাবুকে সেখানে গণতন্ত্র বারবার ধরাশায়ী হয়েছে। সরাসরি সামরিক শাসনের চাবুকে সেখানে গণতন্ত্র বারবার ধরাশায়ী হয়েছে। এই উপলক্ষে সৈয়দ গুলাম মহিউদ্দিন আহমেদ বিন খৈরুদ্দিন আল হুসেইনির দূরদর্শিতার একটু প্রশংসা করতে ইচ্ছা করছে। তিনি ভারত ভাগের তীব্র বিরোধী ছিলেন এবং ভারত ভাগ হলে তার ভূ রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে অনেক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই ১৩টি যুক্তির প্রত্যেকটি আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ইতিহাসের চাকা তো আমরা ঘোরাতে পারবো না, তা ঘোরানো যায় না, কিন্তু আমরা যেন এইখান থেকে শিক্ষাটা নিতে পারি। ওনার যে ভবিষ্যৎবাণী ছিল সেইগুলোকে অনুধাবন করলে, বিশ্লেষণ করলে আমরা নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারব। ভারত ভাগের আগেই তিনি অনুমান করেছিলেন যে এই ভাগের ফলে ধর্মীয় সংঘাত বাড়বে, বই কমবে না, এবং একই ধর্মীয় সংঘাতের কারণে পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বাড়বে। হাজার হাজার মাইল দূরত্বে থাকা পূর্ব পাকিস্তান একদিন না একদিন আলাদা রাষ্ট্র হয়ে যাবে। কি দুর্দান্ত একটা ভবিষ্যৎবাণী, চিন্তা করুন। তিনি এও অনুমান করেছিলেন যে পাকিস্তান এর ফলে পাকিস্তানে গণতন্ত্র থাকবে না, সামরিক শাসক দ্বারা বিঘ্নিত হবে, এবং পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার পর মানে বিচ্ছিন্ন যখন হবে, পূর্ব পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করবে, তারপরে পশ্চিম পাকিস্তানে আঞ্চলিক দ্বন্দ্ব এবং বিরোধ এতটাই তীব্র হবে যে সেখানে তা প্রায় রণক্ষেত্রে পরিণত হবে। পাঞ্জাব, সিন্ধু সীমান্ত, বেলুচিস্তান, এই সমস্ত প্রদেশের লোকেরা, উপজাতীয়রা পরিচয়ের দাবিতে বাইরের হস্তক্ষেপের জন্য দরজা খুলে দেবে এবং আন্দোলন করবে। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন তো, হুবহু মিলে যাচ্ছে না? ইনি হলেন মৌলানা আবুল কালাম আজাদ, যার ভবিষ্যৎবাণী আমি এতক্ষণ পড়লাম। তাকে আমরা মনে রাখিনি, তার বক্তব্য এখনো দিশা দেখায়। যাই হোক, আজকে আশা করব ৭৯তম ভারতের স্বাধীনতা দিবসে আশা করব ভারত সুদূর ভবিষ্যতেও সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে সকল নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করবে, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস এবং উপাসনার স্বাধীনতা নিশ্চিত করবে, সকলের জন্য মর্যাদা ও সুযোগের সমতা নিশ্চিত করবে, সকল
সর্বোপরি সকল নাগরিকের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের অনুভূতিকে সুরক্ষিত করবে। তবে এর বাইরেও অনেক কিছু করা দরকার। আমি আশা করব যে অনিবার দুর্নীতি চলছে, অনিবার দুর্নীতি তাতে হ্রাস টানতে পারবে। শিক্ষার যে ক্রমবর্তমান অধঃপতন ঘটছে তা রোখা যাবে। মধ্যবিত্ত যেন টিকে থাকে, এরাই সমাজকে ধরে রাখে। 25 বছর ধরে বাইরে থাকার পর এইটুকু বলতে পারি, বিদেশে ভারতীয়দের যথেষ্ট সম্মান করা হয়। অন্তরে বাহিরে সেই সম্মান অটুট রাখতে হবে। ভারতের বিপুল জনসংখ্যাকে, 140 কোটি এখন জনসংখ্যাকে, তাহলেই প্রকৃত জনসম্পদে পরিণত করা যাবে। মনে পড়ে গেল একটা কথা, আমার বাবা অর্থনীতির অধ্যাপক ছিলেন, সেই সূত্রেই অনেক কথা বলতেন। তার মধ্যে একবার বলেছিলেন যে দেশ সর্বদা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে মুখাপেক্ষী হয়ে থাকে, সেই দেশকে কোনো দেশ শ্রদ্ধা করে না, মর্যাদাও দেয় না। স্বাবলম্বী হতে হবে, ভারতকেও তাই স্বাবলম্বী যেরকম হয়েছে আরও হতে হবে। পরাশক্তি যদি অন্যান্য, যেমন পাকিস্তানও মুখাপেক্ষী হয়ে থাকে আইএমএফ এর মুখাপেক্ষী হয়ে থাকলে কি হয়, পরাশক্তিগুলি সেই দেশকে সহজেই নিজের স্বার্থে কাজে লাগাতে পারে, ঋণের শর্ত হিসাবে। অভ্যন্তরীণ ক্ষেত্রে নিজেদের মধ্যে যতই গঠনমূলক বিভেদ থাকুক না কেন, অভ্যন্তরীণ ক্ষেত্রে নিজেদের মধ্যে যতই গঠনমূলক বিভেদ থাকুক না কেন, এই যে গঠনমূলক বিভেদ, এটা খুব গুরুত্বপূর্ণ, যতই থাকুক না কেন, নিজের দেশের প্রশ্নে সমস্ত ভারতীয়কে আন্তর্জাতিক স্তরে এককাট্টা হয়ে থাকতে হবে। না হলে কি হবে, পরাশক্তি বাঁদর এসে রুটি ভাগ করে দিয়ে যাবে। বাঁদরের রুটি ভাগ জানেন নিশ্চয়ই, সেই প্রবচনটি যদি না জানেন তাহলে বলি। দুটি ইঁদুর একবার একটা রুটি কুড়িয়ে পেল। ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়াঝাটি দেখে বাঁদর এসে বলল যে ঠিক আছে, আমি তোমাদের মধ্যে রুটিটা ভাগ করে দিচ্ছি, সমবন্টন করে দিচ্ছি। বাঁদর রুটিটাকে 2 ভাগ করলো। ওই 2 ভাগের 1 ভাগ সে নিজের কাছে রাখলো, আর 1 ভাগ আবার 2 ভাগ করে 2 ইঁদুরের কাছে সমবন্টন করে দিল। এই হলো বাঁদরের রুটি ভাগ। সেটাই বলছি, আমাদের এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। যাই হোক, আজকে আমি এখানেই শেষ করছি। সকলের জন্য ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই দিবসে আমার যা মনে হলো তা আপনাদের কাছে জানালাম, লিখেছি, যেটা আশা করি ভালো লাগবে। তবে শেষ করার আগে আরেকটা কথা বলে দিই যে আজকে এই যে 15ই আগস্ট, এই পুণ্য দিনে 1926 সালে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল। তিনি দুর্ভাগ্যবশত তিনি ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু দেখে যেতে পারেননি। তার কবিতা বহু স্বাধীনতাকামী মানুষকে উদ্বুদ্ধ করেছে। আমার একটা কবিতা তো বরাবরেরই প্রিয়, তার একটা লাইন হচ্ছে, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এখনো যখন পড়ি সেই কবিতাগুলি আমার গায়ে আলোড়ন জাগে। 1947 সালের মে মাসের 26 তারিখে তাঁর মৃত্যু হয়। তাকে যেন আজ স্মরণ করতে ভুলে না যাই। যাই হোক, ভালো থাকবেন। আবারও ৭৯তম ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।